ওকে, আমরা ফার্স্টে কেমিস্ট্রি দেখি। পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্টস আর হচ্ছে কেমিক্যাল বন্ডস। তো এখানে আমরা ফার্স্টে পিরিয়ডিক টেবিলের ব্যাপারে কিছু বেসিক আইডিয়া নিব। এই চ্যাপ্টারটা পড়ার সময় পিরিয়ডিক টেবিল যদি তোমার কাছে একটা থাকে খুব ভালো হয়, তুমি ওটা দেখে দেখেই অনেক আইডিয়া নিতে পারবা। তো পিরিয়ডিক টেবিলের অ্যাকচুয়ালি সবচেয়ে বেসিক কয়েকটা প্রপার্টি আমরা লিখি, যে একটা পিরিয়ডিক টেবিলে হচ্ছে 7টা পিরিয়ড থাকে, 7টা পর্যায়, আর 18টা গ্রুপ থাকে। 7 periods, 18 groups. 18 groups. অ্যান্ড এই 7টা পিরিয়ড হচ্ছে 1 থেকে 7, আর 18টা গ্রুপ হচ্ছে 1 থেকে 18। বাট পুরানো পিরিয়ডিক টেবিলে এগুলোকে একটু অন্যভাবে লেখা হইতো। ওকে, আমরা দেখবো কীভাবে লেখা হইতো, এটার পরে দেখব। সো এটা হচ্ছে একটা পিরিয়ডিক টেবিল। আমরা সবাই দেখছি পিরিয়ডিক টেবিল দেখতে কেমন, যে একটা পিরিয়ডিক টেবিল রাফলি দেখতে এরকম। এটা হচ্ছে একটা পিরিয়ডিক টেবিলের নর্মাল চেহারা, এই টাইপের। অ্যান্ড এটার নিচে আবার দুইটা রোওয়ালা দুইটা থাকে, এরকম একটা ছোট টেবিল থাকে। ওকে, সো এটা আমাদের লাগবে এই ডায়াগ্রামটা। সো এখন পিরিয়ডিক টেবিলে যত এলিমেন্ট আছে সবাইকে ক্লাসিফাই করা যায়, ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস, ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস। সো যত এলিমেন্ট আছে তাদেরকে মেইনলি 4টা ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে এস ব্লক এলিমেন্টস, পি ব্লক এলিমেন্টস, S block, P block, then D block elements, আর F block elements. তো এই ব্লক এলিমেন্টসগুলোকে আমরা কিভাবে ডিফাইন করি দেখো, যেই এলিমেন্টগুলো ইলেকট্রনিক কনফিগারেশনে লাস্ট ইলেকট্রনটা এস অরবিটালে এন্টার করে, কোনো একটা এস অরবিটালে এন্টার করে, তাদেরকে আমরা এস ব্লক এলিমেন্ট বলি। ওকে, তারপর যেই সব এলিমেন্টের লাস্ট ইলেকট্রনটা পি অরবিটালে এন্টার করে তারা পি ব্লক। সিমিলারলি যারা ডিতে এন্টার করে তারা ডি ব্লক, যারা এফে এন্টার করে তারা হচ্ছে এফ ব্লক। ওকে, সো এখন আমরা এই প্রত্যেকটা ব্লকের একটু জেনারেল কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখব। সো একদম ফার্স্টে হচ্ছে এস ব্লক এলিমেন্টস। আমরা ফার্স্টে জেনারেল ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখব, দেন আমরা এস ব্লকটা নিয়ে ডিটেইলড ডিসকাশন করব, কারণ এটা আমাদের এক্সামে আছে। সো এস ব্লক এলিমেন্টস যারা, সো তারা হচ্ছে মানে কাদেরকে এস ব্লক এলিমেন্ট বলি, যে দ্য লাস্ট ইলেকট্রন এন্টার্স ইনটু এস অরবিটাল। ওকে, এস ব্লক এলিমেন্ট হচ্ছে যারা গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2-তে থাকে তারা, প্লাস হিলিয়াম। মানে গ্রুপ 1 আর গ্রুপ 2-তে যত এলিমেন্ট আছে সবাই হচ্ছে এস ব্লক প্লাস হিলিয়াম। গ্রুপ 1-কে পুরানা সিস্টেমে এরকম রোমান আই দিয়ে, দেন রোমান 1 দিয়ে এ, আবার এটা হচ্ছে রোমান আই দেন বি, সরি এটা হচ্ছে রোমান 2 দেন এ, এইভাবে লেখা হইতো। ওকে, আচ্ছা, সো এরা হচ্ছে এস ব্লক এলিমেন্ট। তো এস ব্লক এলিমেন্ট টোটাল কয়টা? এস ব্লক এলিমেন্ট হচ্ছে, এই টোটাল এস ব্লক এলিমেন্ট হচ্ছে 14টা। নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 14। এই নাম্বারগুলো মনে রাখতে হবে, এগুলো এমসিকিউতে প্রচুর আসে। টোটাল এস ব্লক এলিমেন্ট হচ্ছে 14টা। কেন 14টা? তোমার এইখানে দেখো, এইখানে 7টা পিরিয়ড, তো 7টা পিরিয়ডের জন্য এই যে প্রথম গ্রুপে আছে হচ্ছে 7জন। আমরা এটা দেখবো, কাউন্টটা পরে দেখবো। 3, 4, 5, 6, 7, এখানে আছে 6টা, এই 7, 6, 13, আর এইখানে আছে হিলিয়াম এইখানে। সো এর জন্য টোটাল এস ব্লক এলিমেন্ট হচ্ছে 14টা। এবং তোমার এস ব্লক এলিমেন্ট কোথায় আছে? এস ব্লক এলিমেন্ট হচ্ছে এই যে এই জায়গাগুলোতে আছে, এইখানে সব এস ব্লক, আর এইখানে একটা। সো এস ব্লক এলিমেন্টগুলোর লোকেশন হচ্ছে পিরিয়ডিক টেবিলের এই জায়গাগুলোয়। ওকে, সো নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 14। অ্যান্ড এস ব্লক এলিমেন্টের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি? জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন,
এস ব্লক এলিমেন্টগুলো জেনারেলি দেখতে NS1, মানে তাদের লাস্ট অরবিটের ইলেকট্রনিক কনফিগারেশনগুলো দেখতে NS1 অথবা 2 এরকম। হ্যাঁ জোহার বলো। এখানে যে 1 2 এগুলো মানে কি? ও এইগুলো একটা ওল্ড সিস্টেমে, এটা অ্যাকচুয়ালি কোনো নিয়ম নাই তেমন, এটা জাস্ট একটা কনভেনশন ছিল আগে, পরে এটা চেঞ্জ করে ফেলেছে, এটা এখন আর ইউজ করা হয় না। বাট এটা মনে রাখা ভালো যে গ্রুপ, হ্যাঁ হ্যাঁ গ্রুপ 1কে পুরানো সিস্টেমে 1 এরকম 1A লেখা হইতো, আর গ্রুপ 2কে পুরানো সিস্টেমে এটাকে 2A লেখা হইতো। তুমি দেখবা অনেক পিরিয়ডিক টেবিলে ওইভাবে লেখা থাকে। আচ্ছা, সো এস ব্লক এলিমেন্ট যারা, তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS1 অথবা 2, মানে 1 থেকে 2, এটা 1 মাইনাস না, এটা হচ্ছে 1-2, মানে 1 অথবা 2। অ্যান্ড এটা লজিক্যাল যে যেসব এলিমেন্টে লাস্ট অরবিটে এরকম কনফিগারেশন আছে তারাই তো আসলে এস ব্লক, তাই না? কারণ যদি লাস্ট ইলেকট্রনটা অন্য অরবিটে এন্টার করতো তাহলে তো এখানে আরও থাকতো, যে লাইক P1 থেকে 6 বা D1 থেকে 10 এটসেট্রা। সো এস ব্লক এলিমেন্টদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এইটা, মানে তাদের চেহারা, কমন চেহারা এরকম, সবার লাস্টে এরকম S1 বা 2 এরকম থাকবে। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে এস ব্লক এলিমেন্টদের ব্যাপারে ব্রিফ কিছু ডিসকাশন। দেন আমরা পি ব্লক এলিমেন্টে যাই। এগুলো প্রত্যেকটাই আমরা আবার গ্রুপ কেমিস্ট্রি যখন পড়বো, মানে এই চ্যাপ্টারে গ্রুপ ওয়াইজ যখন পড়বো আবার সব কিছু ডিটেলসে দেখবো। এটা এখন একটা ওভারঅল নিচ্ছি। ওকে, পি ব্লক এলিমেন্টস। সো পি ব্লক এলিমেন্টস কারা? লাস্ট ইলেকট্রন এন্টার্স ইনটু পি অরবিটাল, দেন পি ব্লক এলিমেন্ট হচ্ছে গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত যারা আছে সবাই, এক্সেপ্ট হিলিয়াম, কারণ গ্রুপ 18 আবার হিলিয়াম আছে, ওইটা বাদে যে কয়জন আছে গ্রুপ 13 থেকে 18 সবাই হচ্ছে তোমার পি ব্লক এলিমেন্ট। গ্রুপ 13কে পুরানো সিস্টেমে 3A বলা হতো, আর গ্রুপ 18কে পুরানো সিস্টেমে 0 গ্রুপ বলা হতো। ওকে, আচ্ছা, সো এরা সবাই হচ্ছে পি ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্ট টোটাল কয়টা? পি ব্লক এলিমেন্ট টোটাল হচ্ছে 30। ওকে, টোটাল 30টা পি ব্লক এলিমেন্ট আছে। দাঁড়াও, 30টা কি, দাঁড়াও আমি একটু মনে করে নিই। হুম 30, হ্যাঁ ঠিক আছে। ওকে, সো এখন এইখানে তোমার নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 30, অ্যান্ড এইগুলো কোথায় আছে ইউজুয়ালি? এগুলো আছে হচ্ছে এই জায়গাতে, মানে আমি এখানে একটা পার্টিশন করি এরকম। তো পি ব্লক এলিমেন্টগুলো ইউজুয়ালি এই জায়গাতে থাকে। ওকে, এখন এই পি ব্লক এলিমেন্ট তোমার এই এই কয়টা পি ব্লক এলিমেন্ট আছে, এবং মানে ইউজুয়ালি আমরা বলবো 30টা পি ব্লক এলিমেন্ট আছে, বাট কিছু নতুন এলিমেন্ট বের হয়েছে ওইগুলো সহ আবার অনেক বইতে 32টা লেখা। সো ওইগুলো সহ তুমি চাইলে বলতে পারো, এখানে একটু লিখে রাখো, যে যদি আমরা তোমার নতুন এলিমেন্টগুলো সহ বলি, যেমন NH একটা আছে, NH113, তারপর হচ্ছে FL আছে 114, তারপর MC আছে মস্কোভিয়াম 115, তারপর লিভারমোরিয়াম আছে LV116, তারপর TS আছে 117, আর হচ্ছে অ্যান্ড অগ্নেশিয়াম, সরি কী জানি নাম এটার, ওজি, এটা হচ্ছে 118। এটা সহ হচ্ছে ধরলে তোমার টোটাল 36টা, মানে হিসাবে তো 36টা আসে। তো মানে তুমি এখানে এই মানে কিছু কিছু বইতে দেখবা যে এখানে এই কয়টা এলিমেন্ট নাই, মানে এগুলো হচ্ছে প্রপোজড এলিমেন্ট, মানে এখনো নতুন, মানে এখনো আসে নাই। সো ওই কয়টা বাদ দিলে 30টা, আর যদি ওই কয়টা সহ বলো তাহলে 36টা। এখন সহই বলা উচিত, কারণ অলরেডি 118টা এলিমেন্ট বের হয়ে গেছে। আমাদের সময় যে বইটা ছিল ওইখানে অ্যাকচুয়ালি 118টা ছিল না, ওইখানে লাস্টের দিকে 4টা হচ্ছে প্রপোজড ছিল। তো ওইগুলো বাদ দিয়ে আমাদের বইতে আবার ছিল 32টা। আচ্ছা, আমি এক কাজ করি, এখানে
এটাকে 36ই লিখি, কারণ যেহেতু লেটেস্টটাই পড়া উচিত, এখানে হচ্ছে 36ই লেখা উচিত। ওকে, বাট অনেক বইতে তুমি হয়তো 30টা দেখবা, সো আমি বলবো যে এই কয়টা সহ 36টা লেখাটাই বেটার। ওকে, আচ্ছা, নতুন বইতে এটা মেবি 36ই দেওয়া, আমার যতদূর মনে পড়ে। আচ্ছা, আর ওদের এই পি ব্লক এলিমেন্ট যারা, তাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা কেমন? সাধারণ ইলেকট্রন বিন্যাস। আচ্ছা হ্যাঁ মাহির বলো। ভাই এখানে লাস্টে তো নামের সাথে তোমার নামগুলো মিলতেছে না, শুধু লিভারমোরিয়াম মিলছে আর ফ্লেরোভিয়াম মিলছে, বাকিগুলো কি লেখা? বাকিগুলো ইউ ইউ এরকম লেখা না? ইউ ইউ ও, পেন্ট্রিয়াম, হ্যাঁ উনুন হ্যাঁ পেন্ট্রিয়াম, হ্যাঁ ওইগুলো হচ্ছে, ইউইউপি, হ্যাঁ হ্যাঁ ইউইউটি। উনন সেপ্টিয়াম উনন, ওইগুলো হচ্ছে তখনও ওই এলিমেন্টগুলো বের হয় নাই, এখন বের হয়েছে, তুমি নেটে সার্চ দিয়ে দেখতে পারো। ওগুলো হচ্ছে যেসব এলিমেন্ট বের হয় না ওইগুলাকে এই ইউ ইউ দিয়ে লেখে, বুঝছো? বাট এখন এইগুলো এরকম, তুমি নেটে সার্চ দিয়ে একটা ভালো পিরিয়ডিক টেবিল দেখতে পারো। ধরো এখানেই দেখাই, একদম লেটেস্ট একটা দেখাই। এই যে এইগুলো এনএইচ এফএল এমসি এলভি টিএস ওজি, ঠিক আছে, এগুলো হচ্ছে নতুন। সো 36টা অ্যাকচুয়ালি, যে 1 2 3 4 5 6 আর এদিকে 6 6 6 36। ওকে, সো পি ব্লক এলিমেন্ট হচ্ছে 36টা, আমরা লেটেস্টটাই শিখবো। ওকে, আচ্ছা, সো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS2 NP 1 থেকে 6। ক্লিয়ার? জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন এগুলোও কিন্তু এমসিকিউতে আসে, সো এগুলো খেয়াল করো। তারপর হচ্ছে আরেকটা জিনিস আমরা মনে রাখবো, যে এই যে এস অ্যান্ড পি ব্লক এলিমেন্টস যারা আছে, এদের আরেকটা স্পেশাল নাম আছে, যে এস অ্যান্ড পি ব্লক এলিমেন্টস আর কল্ড, এস অ্যান্ড পি ব্লক এলিমেন্টস আর কল্ড রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস, বা বাংলায় হচ্ছে তোমার রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস, এটা হচ্ছে প্রতিনিধিত্বকারী মৌল, এরকম কিছু একটা, রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস, মানে তারা রিপ্রেজেন্ট করে পুরো পিরিয়ডিক টেবিলকে। মানে এটা অ্যাকচুয়ালি কেন বলা হয় এক্স্যাক্ট রিজনটা আমার জানা নাই, বা এটা কোথাও লেখাও নাই বইতে, বাট এটা আমরা মনে রাখবো, এস অ্যান্ড পি ব্লক এলিমেন্টসকে আমরা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস বলি। ওকে, আমাদের এই পিরিয়ডিক টেবিলটা একটু এখানে দেখলে সুবিধা হবে। ওকে, আচ্ছা, দেন সো পি ব্লক এলিমেন্টের ব্যাপারে ব্রিফলি জানলাম। এরপর আমরা তোমার এই পি ব্লক এলিমেন্টের মধ্যে প্রচুর মেটালয়েড আছে। মেটালয়েড মানে হচ্ছে যারা উপধাতু, মানে তারা মেটালও না নন মেটালও না, এটা হচ্ছে উপধাতু বা মেটালয়েড, মানে এরা হচ্ছে সাবমেটাল, মেটাল আর নন মেটালের মাঝখানে। সো এরকম কি কি নন মেটাল বা সরি মেটালয়েড আছে? বি এস আই জিই এএস এসবি টিই এটি, ঠিক আছে? এরা হচ্ছে মেটালয়েড, মানে এরা হচ্ছে সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করে। আমরা যখন সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা দেখব, তখন দেখবা যে সিলিকন আর জার্মেনিয়াম দিয়ে সব সেমিকন্ডাক্টর বানানো হয়। এটা 9-10-এও দেখছো তোমরা, এই লাস্টের দিকে চ্যাপ্টারে। এখন এটা মনে রাখবো কিভাবে? সো এটা এইভাবে মনে রাখবা, যার মাইক অন একটু অফ রাখো। এটা এভাবে মনে রাখবা, বড় ছেলে যেন আজ সব থেকে আতেল, BSIGEASSBTEAT, আমি এভাবে মনে রাখি। ওকে, আচ্ছা, দেন পি ব্লক এলিমেন্টের ব্যাপারে ব্রিফলি শিখলাম। এবার ডি ব্লক এলিমেন্টের ব্যাপারে ব্রিফলি দেখি। ডি ব্লক এলিমেন্টস, ডি ব্লক এলিমেন্টের ব্যাপারে একদম ব্রিফলি যদি বলি, যে দ্য লাস্ট ইলেকট্রন এন্টার্স ইনটু ডি অরবিটাল, দেন ওরা হচ্ছে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত, যারা গ্রুপ 3 টু গ্রুপ 12। ওকে,
গ্রুপ 3-কে পুরানো সিস্টেমে 3B এরকম রোমান 3 দেন বি, আর গ্রুপ 12-কে পুরানো সিস্টেমে 2B লেখা হতো। ওকে, এটা এই পিরিয়ডিক টেবিলটা আছে কিনা আমরা একটু দেখি, না এখানে ওরকম লেখা নেই। বাট এই যে 3 থেকে 12 পর্যন্ত এই যে যারা আছে সবাই, বাট এইখানে একটু ঝামেলা আছে। এইখানে তোমার এই 3 থেকে 12 পর্যন্ত সবাই হচ্ছে ডি ব্লক এলিমেন্ট, বাট এই জায়গাটায় এই যে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড যেখানে আছে, এই জায়গাতে অ্যাকচুয়ালি এইখানে এই সব এলিমেন্টগুলো এই এক জায়গাতে কম্প্রেস করে রাখা, এগুলো হচ্ছে এফ ব্লক এলিমেন্ট। আমরা ওটাতে একটু পরে আসতেছি। ওকে, আচ্ছা, সো গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত সবাই হচ্ছে এস ব্লক ডি ব্লক এলিমেন্টস। দেন এখানে টোটাল কয়টা এলিমেন্ট আছে? নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 41। নাম্বার অফ এলিমেন্টস আমি ভুলও বলতে পারি, দেখি গুণে দেখি। নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 41। দেখি এখানে ঠিক লিখছি কিনা। 41। সো এখানে 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, আর এদিকে হচ্ছে 40। তো একটা বেশি থেকে একটা বেশি হচ্ছে এই জায়গাতে তোমার এই যে টিএইচ, যেটা এই যে টিএইচ দেখতেছো না নিচের বক্সে, এইটাও একটা ডি ব্লক এলিমেন্ট। বুঝতে পারছি? সো এইটা কিন্তু একটু এক্সেপশনাল একটা কেস, বাট আমাদের মনে রাখতে হবে যে এখানে এই 21 থেকে 20 এই কয়টা সহ এই কয়টা যে আছে সেইটা প্লাস এইখানের একটা, এইটা হচ্ছে এই কয়টা হচ্ছে ডি ব্লক এলিমেন্ট, টোটাল হচ্ছে 41। এখানে সাইডে একটু লিখে রাখো ইনক্লুডিং থোরিয়াম, এটা হচ্ছে টিএইচ ইনক্লুডিং থোরিয়াম। ক্লিয়ার? আচ্ছা, ডি ব্লক এলিমেন্টের ব্যাপারে এর পাশাপাশি আমরা বলতে পারি যে ওদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, ওদের জেনারেল বা সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে n-1d। ওই যে মনে করে দেখো ডি অরবিটালে কিন্তু পরে এন্টার করতো, তাই না? আগে পরের এস অরবিটাল ফিল আপ করে আসতো। সো ns 1 থেকে 2, n-1 d 1 - 10। হ্যাঁ মাহির বলো। ভাই এখানে ডি ব্লকে কি আসলে 41টা? কারণ ল্যান্থেনাইডের এখানে তো অনেকগুলো আসবে, আবার অ্যাক্টিনাইডের এখানে অনেকগুলো একসাথে আসে না? ও না, ওরা এফ ব্লক, বাকিরা আবার এফ ব্লক, ওরা ডি ব্লক না, বুঝছো? ওরা এই যে এই কয়টা আবার এফ ব্লক। এখানে এই যে এখানে কয়টা আছে টোটাল, তোমার উপরে আছে হচ্ছে 15 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই উপরের 14 আর নিচের 13, এই 13টা মিলে হচ্ছে এফ ব্লক। মানে এফ ব্লকে আমরা 27টা এলিমেন্ট পাই, ওটাতে আসবো একটু পরে। ওকে, আচ্ছা, সো জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে n-1 d 1 - 10 ns 1 থেকে 2। ওকে, এখন ডি ব্লক এলিমেন্টের মধ্যে একটা তোমার স্পেশাল টাইপ অফ এলিমেন্ট থাকে, আমরা এটা পরে আসছি, অবস্থান্তর ধাতু বা ট্রানজিশন এলিমেন্টস। ট্রানজিশন এলিমেন্টস বা অবস্থান্তর ধাতু। তো ট্রানজিশন এলিমেন্টস কারা? ট্রানজিশন এলিমেন্টস হচ্ছে যে যেই ডি ব্লক, মানে তাদেরকে ফার্স্ট অফ অল ডি ব্লক এলিমেন্ট হতে হবে, ডি ব্লক এলিমেন্ট হওয়া লাগবে ফার্স্ট অফ অল। দেন তার একটা স্টেবল ক্যাটায়ন থাকতে হবে, অ্যান্ড স্টেবল ক্যাটায়নের এই স্টেবল ক্যাটায়নটার ইলেকট্রনিক কনফিগারেশনটা n-1 d 1 থেকে 9 হবে। মানে ক্যাটায়ন হিসেবে তার ইলেকট্রনিক কনফিগারেশন করার পর ওইখানে আবার ডি ব্লকটা তোমার ফুলফিলড থাকতে পারবে না। মানে ডি ব্লকে তো 10টা থাকে, তাই না? 10টা থাকতে পারবে না, বা একদম ফাঁকাও হইতে পারবে না, মানে একদম আনফিল্ডও হইতে পারবে না, বা ফুলফিল্ডও হইতে পারবে না, পার্শিয়ালি ফিল্ড থাকতে হবে, মানে 1 থেকে 9। অনেকেই মনে করে ডি ব্লক ফাঁকা থাকলেও মেবি ওইটা ট্রানজিশন নাও, এখানে হচ্ছে তোমার 1 থেকে 9-এর মধ্যেই থাকতে হবে। সো যেমন এখানে আয়রন একটা ট্রানজিশন এলিমেন্ট, আয়রন 26। আয়রনকে আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6, রাইট? সো তার দুইটা স্টেবল ক্যাটায়ন হয়, একটা হচ্ছে Fe2+, এটা হচ্ছে Fe2+, ডি অরবিটাল পার্শিয়ালি ফিল্ড, আর একটা হচ্ছে Fe3+, যেখানেও ডি অরবিটাল পার্শিয়ালি ফিল্ড। তোমার এখানে ইয়া আছে কি, তোমার মানে ট্রানজিশন না এরকম একটা ডি অরবিটাল, এরকম দুইটা ডি অরবিটাল এলিমেন্ট ডি ব্লক এলিমেন্ট দেখাই, যেমন স্ক্যান্ডিয়াম 21 1s2 2s2
2p6 3s2 3p6 2 2 4 6 10 12 6 18 2 20 21। ওকে, সো এখন স্ক্যান্ডিয়ামের স্টেবল ক্যাটায়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+, নট 2+। ওকে, সো 3+ করলে 4s2 তো যাবেই, 3dও বের হয়ে যাবে। সো স্ক্যান্ডিয়াম 3+, এটা তার স্টেবল ক্যাটায়ন, কারণ স্ক্যান্ডিয়াম হচ্ছে 3 গ্রুপ 3 এর এলিমেন্ট। সরি, এখানে কোথায়, হ্যাঁ এখানে দেখি, স্ক্যান্ডিয়াম হচ্ছে গ্রুপ 3 এর এলিমেন্ট। গ্রুপ 3 এর যারা, তারা হচ্ছে স্টেবল হিসেবে +3 চার্জ শো করে বা +3 অক্সিডেশন স্টেট শো করতে চায়। তো এর জন্য দেখা যায় ওর স্টেবল যেটা স্ক্যান্ডিয়াম 3+, ওইখানে আমার লাস্টে ডি অরবিটাল যেহেতু ফাঁকা, সো এটা ট্রানজিশন এলিমেন্ট না। আবার জিঙ্ক আছে, জিঙ্কও ট্রানজিশন না বা ডি ব্লক। যেমন জিঙ্ক হচ্ছে 30, 1s2 2s2 2p6 3s2 3p6 3p6 4s2 3d10। জিঙ্কের স্টেবল ক্যাটায়ন হচ্ছে জিঙ্ক 2+। ওকে, সো এখানে জিঙ্ক 2+ যদি দাও, তাহলে এইটা বাদ, ডি অরবিটাল স্টিল ফুলফিলড, সো জিঙ্ক 2+ ইজ নট আ ট্রানজিশন এলিমেন্ট অর অবস্থান্তর ধাতু। ওকে, আচ্ছা, বাট এইগুলো আমরা পরে দেখবো, যেহেতু তোমাদের পরীক্ষায় শুধু এস ব্লক পর্যন্ত, আজকে জাস্ট এগুলো ব্রিফলি দেখাচ্ছি, এগুলো পরে আবার ডিসকাস করা হবে। আচ্ছা, দেন ট্রানজিশন এলিমেন্টের পর এবার আমরা আসি এফ ব্লক এলিমেন্টস। এফ ব্লক এলিমেন্টস, আচ্ছা আমি একটু ওই উপরের ডায়াগ্রামটায় লিখে আসি যে এখানে সবাই তো ডি ব্লক আছেই, এইখানে একটা ডি ব্লক আছে। ওকে, সো এবার আসি এফ ব্লক এলিমেন্টস। এফ ব্লক এলিমেন্টস হচ্ছে দ্য লাস্ট ইলেকট্রন এন্টার্স ইনটু এফ ব্লক, এফ অরবিটাল, সরি, লাস্ট ইলেকট্রন এন্টার্স ইনটু এফ অরবিটাল। ওরা কোন গ্রুপের? এই এফ ব্লক এলিমেন্টগুলো হচ্ছে মেন সবাই গ্রুপ 3 এর আন্ডারে। মানে এটা একটু উইয়ার্ড, বাট ওরা সবাই গ্রুপ 3 এর আন্ডারে, মানে 3A, সবাই গ্রুপ 3। আচ্ছা, গ্রুপ 3A না তো, গ্রুপ 3B, এটা বি। আচ্ছা, সবাই হচ্ছে গ্রুপ 3B এর আন্ডারে। ওকে, সো ওরা কারা? ওরা টোটাল কয়টা, এটা আগে একটু লিখি। টোটাল এলিমেন্ট হচ্ছে 27টা। সো 27টার ইয়া হচ্ছে যে এখানে এই যে সিই থেকে এলইউ, এই যে সিই দেখতেছে এখানে, সিই থেকে এলইউ, এরা সবাই, ওকে, এরা সবাই। আর এইখানে এই যে পিএ থেকে এল আর, এরা সবাই, মানে আমি একটু এখানে লিখে রাখি, হচ্ছে সিই 58 থেকে, সিই 58 থেকে এল এ, সরি, এল ইউ 71। আর এদিকে তোমার এদিকে হচ্ছে কি ছিল, পিএ থেকে এল আর, পিএ হচ্ছে তোমার 8, পিএ হচ্ছে তোমার কত ছিল এটা, 91 থেকে এদিকে এটা হচ্ছে এল আর পর্যন্ত, টোটাল 27টা। এই কয়টা হচ্ছে এফ ব্লক এলিমেন্টস। বাট এখানে একটা ইয়ে আছে যে এই কয়টা এফ ব্লক এলিমেন্টস, বাট এই যে 58 থেকে 71 পর্যন্ত যারা, এদেরকে আমরা, সরি 51 থেকে 71 না, জাস্ট এইখানে এই যে তোমার এল এ থেকে এই যে 57 থেকে 71 পর্যন্ত যারা, এরা সবাই হচ্ছে ল্যান্থানাইট। মানে এল এ 57 থেকে এল ইউ 71, এদেরকে বলা হয় ল্যান্থানাইট। তাহলে ল্যান্থানাইট কয়টা বলো তো? এখানে এটা হচ্ছে 14টা, মানে সিই থেকে 58 পর্যন্ত 14টা, আর পিএ থেকে এল আর পর্যন্ত হচ্ছে 13টা। এখানে ল্যান্থানাইট কয়টা তাহলে? 15টা। হ্যাঁ, ল্যান্থানাইট হচ্ছে টোটাল 15টা ল্যান্থানাইট আছে। আর অ্যাক্টিনাইট কারা? অ্যাক্টিনাইট হচ্ছে এই এসি থেকে, এসি 8-9 থেকে, এসি 8-9 থেকে তোমার এল আর 103, এই 15টা হচ্ছে অ্যাক্টিনাইট।
এই জিনিসগুলো কিন্তু খুব কনফিউজ থাকে স্টুডেন্টরা, সো এগুলো ভালো করে পড়বা। ল্যান্থানাইট 15টা, এল লালু, আর অ্যাক্টিনাইট হচ্ছে ACLR। ওকে, এখন কিন্তু এফ ব্লক হচ্ছে এইখানে 14টা, এখানে 13টা, দ্যাটস 27টা। সো ল্যান্থানাইট অ্যাক্টিনাইট 30টা, আর এফ ব্লক হচ্ছে 27টা। এখানে যে 3টা ডিফারেন্স, ওই 3টা হচ্ছে আবার ডি ব্লকে চলে গেছে। কারণ আমরা ওই যে বলে আসছিলাম ডি ব্লকে কিন্তু এই ল্যান্থানাইট তো আছেই, মানে এই যে এইটা LA, এটা আছে, এই অ্যাক্টিনাইডের যে এসি অ্যাক্টিনিয়াম সেটা আছে, আবার এখানে এই এসির পরে আরেকটা যে ছিল এখানে এই যে বলছিলাম TH থোরিয়াম, সেটাও ডি ব্লকের আন্ডারে চলে গেছে। ওকে, সো ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড টোটাল 30টা, তার মধ্যে 3টা হচ্ছে ডি ব্লক। ওকে, 3টা হচ্ছে ডি ব্লক, আর বাকি 27টা হচ্ছে এফ ব্লক। কারো কোনো কোশ্চেন? ওকে, এফ ব্লক এলিমেন্টদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কেমন? n-2 F 1 থেকে 14, n-1 D 0 থেকে D, এখানে D হচ্ছে 0 থেকে 10, আর ns2। মানে সহজ কথা হলো লাস্ট ইলেকট্রনটা F অরবিটালে ঢুকবে, এটাই। আচ্ছা, এখন আসি এই এফ ব্লক ডি ব্লকে যেমন ছিল ট্রানজিশন এলিমেন্টস, সিমিলারলি এফ ব্লক এলিমেন্ট আছে ইনার ট্রানজিশন এলিমেন্টস। ইনার ট্রানজিশন বাংলায় হচ্ছে অন্ত অবস্থান্তর ধাতু, ইনার ট্রানজিশন এলিমেন্টস। সো ইনার ট্রানজিশন এলিমেন্টসের ডেফিনেশনটা ওই ট্রানজিশনের মতো, যে ফার্স্ট অফ অল তাকে এফ ব্লক হতে হবে, দেন তার একটা স্টেবল ক্যাটায়ন থাকতে হবে, আর সেই স্টেবল ক্যাটায়নে ইলেকট্রনিক কনফিগারেশনটা n-2 F 1 থেকে 13 হবে, মানে এফ ব্লকটা পার্শিয়ালি ফুলফিল্ড থাকবে, নাইদার আনফিল্ড নর ফুলফিল্ড, মাঝখানে কোনো একটা 1 থেকে 13। ওকে, সো এইগুলোকে আমরা ইনার ট্রানজিশন বলি, বাট এটা আমাদের দরকার নেই, এটা আমাদের অ্যাকচুয়ালি বইতেও একটুখানি লেখা, বাট এটা রিলেটেড কোনো ধরনের কোশ্চেনই আসে না, জাস্ট একটু আইডিয়া। আমাদের মেনলি ট্রানজিশন এলিমেন্টটা পরে আবার পড়তে হবে। ওকে, সো আমরা পিরিয়ডিক টেবিলের ব্যাপারে বেসিক জিনিসপত্র শিখলাম, এবার আমরা ওই এস ব্লক নিয়ে ডিটেলস ডিসকাস করব। আচ্ছা, তার আগে আমরা একটু দেখি যে এই পিরিয়ডিক টেবিলে একটা রেগুলারিটি আছে। পিরিয়ডিক টেবিলে একটা রেগুলারিটি আছে, সেটা হচ্ছে যে এখানে আমি ছবিটা একটু নিয়ে আসি। ওকে, পিরিয়ডিক টেবিলে এটা একটা রেগুলারিটি আছে যেটা ইউজ করে তুমি খুব সহজেই এলিমেন্টগুলোকে লোকেট করতে পারো। যেমন এখানে দেখো 2 অ্যাড করলে পরেরটা আসে, মানে অ্যাটমিক নাম্বার, দেন 8, দেন 8, দেন 18, দেন আবার 18, দেন 32। 2, 8, 8, 18, 18, 32 এই নাম্বারগুলোকে ম্যাজিক নাম্বার বলে। 2, 8, 8, 18, 18, 32 নর্মালি সবাই এটা ফলো করে, ইউজুয়ালি কিছু ইয়ে আছে এখানে, যেমন 8, 8, 18, 18, 32, ঠিক আছে। আচ্ছা, সো এই কয়টা বুঝলাম, দেন এই পাশের কয়েকটা দেখি। মাঝখানের গ্রুপগুলা একটু, মাঝখানেরগুলো একটু আনইউজুয়াল, যে এখানে এটা 18, মানে এখানে ওই 2 থেকে স্টার্ট হয় না, স্টার্ট হয় এই যে দেখো এখানে এটা হচ্ছে 18, দেন আবার 18, দেন 32, মানে এই লাস্টের কয়টা, সরি লাস্টের 3টা 18, 18, 32, ক্লিয়ার। সো এইভাবে সবগুলা ইয়া হবে। আমাদের মেনলি সবসময় আমরা যখন পড়বো বা এই পুরো চ্যাপ্টারেই আমরা অ্যাকচুয়ালি গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত অত বেশি ডিসকাস করব না, আমাদের মেনলি ডিসকাশনগুলো 1, 2 আর 13 থেকে 18। সো এই 13-এ দেখো 8, 18, 18, 32, 32, মানে এই কয়টা। তারপর এইখানে সবগুলোই ওই একইভাবে 8, 8, 18, 18, 32, 32,
এখানে আবার 32 দুইবার আসছে, দেখো এখানে 8 দেন 18 আবার 18 32 32, মানে দুইবার 32 আসতেছে ওইখানে, বাট এই সব জায়গায় আবার দুইবার 32 আসে নাই। সো এখানে আসার কারণ হচ্ছে যে মাঝখানে আবার এইগুলো অনেকগুলো ঢুকে গেছে, তো এর জন্য এই ঝামেলাটা হয়েছে। আবার এখানে 8 18 18 32 32, মানে এইগুলো সবাই ওভাবে। আবার এইটা দেখো 8 8 18 18 32 32, মানে সবসময় নাম্বারগুলো একই। সো একটু যদি মনে রাখো যে কোথায় কীরকম ডিফারেন্সে আসে সবসময় এই নাম্বারগুলাই, তাহলে তুমি একটা এলিমেন্ট জানলে বাকিগুলোর অ্যাটমিক নাম্বার একটু হিসাব করে বের করতে পারবা। ওকে, আচ্ছা এখন এটার পর আমরা আসি তোমাদের 9-10-এ পড়া একটা টপিক, সেটা হচ্ছে কিভাবে আমরা কোনো একটা এলিমেন্টের তোমার গ্রুপ বের করতে পারি, গ্রুপ আর পিরিয়ড। জোহের বলো। ইনার এলিমেন্টস গুলো একটু দেখাবেন? না না, ওইটা আমাদের লাগবে না, ওইটা এর জন্য দেখাইনি, ওইটা আমাদের লাগবে না। লোকেটিং তোমার লোকেটিং অ্যান এলিমেন্ট, লোকেটিং অ্যান এলিমেন্ট মানে একটা পিরিয়ডিক টেবিলে একটা এলিমেন্ট কোথায় আছে সেটা বের করা। আগেও পড়ছো যে পিরিয়ড হচ্ছে কোনো একটা তোমার এলিমেন্টকে তুমি যদি ইলেকট্রনিক কনফিগারেশন করো, ওইখানে এন এর হাইয়েস্ট ভ্যালুই হচ্ছে পিরিয়ড নাম্বার, এন এর হাইয়েস্ট ভ্যালুটাই হচ্ছে পিরিয়ড নাম্বার। ওকে, আর গ্রুপ গ্রুপ বের করতে অনেকের প্রবলেম হয়, সো এটা খুব সহজে করা যায়। যে গ্রুপ বের করার জন্য যদি তুমি দেখো যে ওইটা একটা তোমার এস ব্লক এলিমেন্ট, এস ব্লক এলিমেন্টের জন্য তোমার নাম্বার অফ ইলেকট্রনস ইন আউটার শেল, ইন আউটার মোস্ট শেল, একদম বাইরের অরবিট, মানে আচ্ছা এটা এত ঝামেলা করে লেখার দরকার নেই, আমি একটু সহজভাবে বলি। তুমি যদি দেখো কোনো একটা এলিমেন্টের লাস্ট মানে একদম শেষে ইলেকট্রনিক কনফিগারেশন একদম শেষে এরকম আছে, এরকম আছে, বা এখানে এই নাম্বারটাও না দিই, ধর এটা এক্স এনএস এক্স, এরকম কিছু একটা আছে, তাহলে তুমি বুঝে নিবা এটার গ্রুপ নাম্বার এক্স। ক্লিয়ার? দেন যদি তুমি দেখো যে তোমার লাস্টে এরকম আছে এস আর পি, তাহলে তোমার গ্রুপ নাম্বার 10 প্লাস এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার? দেন তুমি যদি দেখো তোমার আচ্ছা এটা শুধু এনএসএক্স এর জন্যই না, এটা হচ্ছে আচ্ছা যদি এরকম থাকে এনএসএক্স তাহলে হচ্ছে গ্রুপ এক্স, তারপর এনএসএক্স আর এনপি ওয়াই, তখন গ্রুপ নাম্বার হচ্ছে 10 প্লাস এক্স প্লাস ওয়াই। আর যদি দেখো যে এরকম আছে এন মাইনাস ওয়ান ডি এক্স আর হচ্ছে এন এন এস এক্স এন এস ওয়াই, তখন গ্রুপ নাম্বার হচ্ছে আবারও তোমার ওয়াই, সিম্পলি ওয়াই, সরি ওয়াই না, তুমি কি বললাম এটা, তখন তোমার গ্রুপ নাম্বার হচ্ছে সিম্পলি এই এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার? সো যদি শুধু এস থাকে লাস্টে, এখানে আরেকটু কমা দিয়ে লেখা রাখো এইটা, অথবা অনেক সময় এনপি এনপি ওয়াই আর এনএস এক্স, এনপি না এটা এন মাইনাস ওয়ান, আচ্ছা দরকার নেই। যদি এই ফরম্যাটে থাকে কোনো ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে এটা হচ্ছে গ্রুপ এক্স, মানে একদম লাস্টে একটা এস আছে, তার সামনে কোনো ডি নাই, ডি থাকলে কিন্তু একটু এক্সেপশন, ঠিক আছে? যদি ডি থাকে তখন কিন্তু এক্স প্লাস ওয়াই থাকে, এক্স প্লাস ওয়াই হয়। আর যদি এন এস এক্স আর এনপি ওয়াই হয় তাহলে গ্রুপ নাম্বার হচ্ছে 10 প্লাস এক্স প্লাস ওয়াই, আর এন এস এক্স শুধু যদি এন এস এক্স থাকে তাহলে গ্রুপ হচ্ছে এক্স। আমরা কয়েকটা এক্সাম্পল দেখি তাহলে এটা ক্লিয়ার হবে। ওকে, সো যদি এরকম থাকে এটা তো বুঝলাম। আচ্ছা এফ ব্লকেরটা আমি লিখি না, একটু ওইটা লিখি। এফ ব্লকের কোনো এলিমেন্ট পাইলেই, মানে তুমি যদি দেখো যে কোনো ইসের ভিতরে এফ
এ ইলেকট্রন আছে, তাহলে ওইটা মাস্ট গ্রুপ 3। ওকে, চোখ বন্ধ করে গ্রুপ 3। ক্লিয়ার? আর এছাড়া বাকিগুলো তো, হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া এটা তো কোনো রুল ফলো করে না, তাই না? না, এটা কোনো রুল ফলো করে না। এফে গেছে মানেই, মানে ওইটা একটা এফ ব্লক এলিমেন্ট মানেই ওটা গ্রুপ 3, এটা কোনো রুল ফলো করতেছে না। ওকে, বাকিগুলো এইভাবে বের করা যাবে। ওকে, সো আমরা একটু এক্সাম্পল দেখি। যেমন ধরো ম্যাঙ্গানিজ 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d কত 5, তাই না? 2 2 4 6 10 12 18 23 25। আচ্ছা, সো এখানে এটা কোন ফরমেশনে পড়ছে? ডিএস, এই যে এরকম। সো গ্রুপ নাম্বার কি হবে? 5 + 2 7। আর পিরিয়ড কি হবে? এটা 4। সো গ্রুপ 7 পিরিয়ড 4। ক্লিয়ার? দেন আরেকটা দেখি, আয়োডিন 53। আচ্ছা, অনেক বড়গুলা বের করার ক্ষেত্রে তুমি একটু যদি চালাক হও বা তোমার যদি একটু মনে থাকে, তোমার এটা আর ইলেকট্রনিক কনফিগারেশন করা লাগবে না। যেমন আয়োডিন হচ্ছে হ্যালোজেন, এটা গ্রুপ 17, এটা সবাই জানি। বাট এখানে অ্যাকচুয়ালি অনেক বড় ইলেকট্রনিক কনফিগারেশন করে দেখা লাগবে। আচ্ছা, এটা এখন বাদ দেই, এটা যখন হ্যালোজেন পড়বো তখন দেখব। আমরা আরেকটা দেখি, ধরো আমরা ক্রোমিয়ামেরটা দেখি। আচ্ছা, ক্রোমিয়াম না, ধরো আমরা এখানে এলিমেন্ট চুজ করি, ধরো ব্রোমিনেরটা দেখি। আচ্ছা, ব্রোমিন ও হ্যালোজেন, আমাদের ধরো আর্সেনিকেরটা বের করি। সো আর্সেনিক 33। সো 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2, কয়টা হলো টোটাল? 2 2 4 6 10 12 6 18 28 30, আরও 3টা। সো 4p3। সো এটা কোন ফরমেশনে পড়ছে? এখানে 2 নাম্বারটা। সো গ্রুপ নাম্বার হবে 10 + x + y, দ্যাট ইজ 10 প্লাস এই নাম্বারটা প্লাস এই নাম্বারটা, দ্যাট ইজ 10 + 2 + 3, উইচ ইজ গ্রুপ 15। সো এখানে দেখো আর্সেনিক হচ্ছে গ্রুপ 15-এ পড়ছে। ওকে, গ্রুপ ওয়াইজ সবগুলা মনে রাখার টেকনিক আমি বলে দিব, বাট নর্মালি আমরা এইভাবে লোকেট করি। বাট আমি যেভাবে শিখাই দিব ওইভাবে তোমার মোটামুটি এই পিরিয়ডিক টেবিলের ম্যাক্সিমামই মনে থাকবে। ওকে, আমি দেখাচ্ছি একটু পর। আচ্ছা, এবার আমরা এস ব্লক এলিমেন্ট নিয়ে ডিটেলসে পড়ি। সো এস ব্লক এলিমেন্টের মধ্যে মেইনলি 2টা গ্রুপ নিয়ে আমরা ডিসকাশন করি, তাই না? একটা হচ্ছে গ্রুপ 1 বা 1A, আর একটা হচ্ছে গ্রুপ 2। গ্রুপ 2 হচ্ছে 2A, গ্রুপ 2A। এখন আরেকটা আছে হিলিয়াম, বাট ওইটা একটা ইনার্ট গ্যাস, ওইটা আমরা ইনার্ট গ্যাসের সাথে যখন পড়ি তখন একসাথে ডিসকাস করি। বাট আমাদের মেইনলি এই 2টা গ্রুপ নিয়ে পড়তে হবে এখন। সো আমরা গ্রুপ 1-এর ব্যাপারে কি কি দেখতে পারি দেখো। সো গ্রুপ 1-এর জেনারেল ইলেকট্রন কনফিগ, এটা হচ্ছে ns1। দেন গ্রুপ 1-এ ইনক্লুডেড এলিমেন্ট হচ্ছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ওকে, সো মনে রাখবো কিভাবে? এভাবে মনে রাখবা, দাঁড়াও।
আছে? সো এইভাবে এটা মনে রাখবা। আর গ্রুপ 1-এর ভিতরে যারা আছে তাদের সবাইকে অ্যালকালাই মেটাল বা ক্ষার ধাতু বলা হয়, মানে তারা সবাই বেস প্রডিউস করতে পারে। ওকে, অ্যালকালাই মেটালস। আর তারা সবাই হচ্ছে ইউজুয়ালি আয়নিক কম্পাউন্ডস ফর্ম করতে পারে খুব ইজিলি। ওকে, সো গ্রুপ 1-এর ফিজিক্যাল কি কি প্রপার্টি আছে? ফিজিক্যাল প্রপার্টিস, গ্রুপ 1-এর ফিজিক্যাল প্রপার্টিস হচ্ছে যে তারা কালারলেস বা কালারওয়ালা দুই টাইপের কম্পাউন্ডই ফর্ম করতে পারে। যেমন কালারলেস কিছু কম্পাউন্ড হচ্ছে লিথিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, তারপর পটাশিয়াম নাইট্রেট, তারপর হচ্ছে সোডিয়াম সালফেট, তারপর সোডিয়াম ফসফেট, সোডিয়াম কার্বনেট ইটসেট্রা। দেন তারা কালারওয়ালা কম্পাউন্ডও ফর্ম করতে পারে, যেমন সোডিয়াম সোডিয়াম ক্রোমেট, এটা হচ্ছে অরেঞ্জ। তারপর এখানে K2Cr2O7 খুব কমন, তোমরা শিখছো অলরেডি, এটার কালারও অরেঞ্জ। তারপর এটা হচ্ছে KMnO4, এটাও জানো অক্সিডাইজার, এটা পিঙ্ক। ওকে, আচ্ছা। দেন 3 নম্বর প্রপার্টি হচ্ছে যে তারা সলিউবল ইন পোলার সলভেন্ট, সলিউবল ইন পোলার সলভেন্ট, মানে তাদেরকে গোলানো যায়। পোলার সলভেন্ট বলতে ওয়াটার বা অন্য অ্যালকোহল ইটসেট্রা, পোলার সলভেন্ট যারা আছে। দেন তারা হচ্ছে ম্যালিয়েবল। ম্যালিয়েবল মানে হচ্ছে তাদেরকে তুমি ছুরি দিয়ে কাটতে পারবা। ওকে, তারা হচ্ছে ম্যালিয়েবল, তাদেরকে তুমি নাইফ দিয়ে কাটতে পারবা। দেন এই যে এলিমেন্টগুলো আছে তাদের ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে আরও আছে যে লিথিয়াম, তারপর এখানে আমরা একটু ওদেরকে লিস্ট করি। হাইড্রোজেন, দেন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। সো এখানে এইটা হচ্ছে গ্যাস, এছাড়া বাকি সবাই সলিড। ওকে, আচ্ছা, সলিড সবাই না, একজন লিকুইড আছে, এই যে সিজিয়াম, যেটা এটা হচ্ছে লিকুইড, মানে ইউজুয়ালি রুম টেম্পারেচারে ওকে লিকুইড হিসেবে পাওয়া যায়। বাট ওরা সবাই, বাকিরা সবাই মেটাল। সিজিয়ামও মেটাল বাট লিকুইড মেটাল। আবার এখানে এই কয়টা হচ্ছে সলিড, মানে সবাই সলিড এক্সেপ্ট সিজিয়াম। ওকে, আর সবাই মেটাল। আর হাইড্রোজেন হচ্ছে গ্যাস এবং নন মেটাল। ওকে, আচ্ছা, এখানে যত তোমার নিচের দিকে যাবা তত এদের মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট তোমার কমবে। ওকে, আর যত নিচের দিকে নামবা তত ডেনসিটি বাড়বে। ওকে, আচ্ছা, এবার আমরা ওদের কেমিক্যাল প্রপার্টিসগুলো দেখব, যেগুলো বেশি ইম্পর্টেন্ট। আর এখানে আরেকটা জিনিস একটু লিখি, ওদের ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে ওই যে কালার্স ইন ফ্লেম টেস্ট, আমরা কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে এই ফ্লেম টেস্টের ব্যাপারে শিখছিলাম। সো কোন মেটাল ফ্লেম টেস্টে কী কালার দেয় সেটা আর একটু ডিটেলসে দেখবো এখন। তো সোডিয়ামের কালার হচ্ছে গোল্ডেন ইয়েলো, দেন পটাশিয়ামের কালার হচ্ছে পার্পল, ক্যালসিয়ামের কালার হচ্ছে রেড, এসআরের কালার হচ্ছে, এই স্ট্রনশিয়ামের কালার হচ্ছে, আচ্ছা এখানে আমরা কিন্তু গ্রুপ 2 এর গুলাকেও বলছি, মানে এগুলো হচ্ছে এস ব্লক সবার কালার, এস ব্লকে যারা আছে সবার একসাথে কালারগুলো লিখে দিচ্ছি। স্ট্রনশিয়ামের কালার হচ্ছে ক্রিমসন রেড, তারপর তোমার BA বেরিয়াম, এটার কালার হচ্ছে অ্যাপল গ্রিন, তারপর রুবিডিয়ামের কালার হচ্ছে রেডিশ ভায়োলেট,
সিজিয়ামের কালার হচ্ছে ব্লু, আর লিথিয়ামের কালার হচ্ছে রেড। সো এগুলো হচ্ছে এস ব্লক এলিমেন্টদের কালারস ইন ফ্লেম টেস্ট। আচ্ছা, এবার আমরা এস ব্লক এলিমেন্টের তোমার কেমিক্যাল প্রপার্টিজে আসি। এস ব্লক না, গ্রুপ 1 এর কেমিক্যাল প্রপার্টিজ, যদিও দুইটা একই রকম, গ্রুপ 1 আর গ্রুপ 2, জাস্ট একটা ডিফারেন্স থাকে। আচ্ছা, একটু ওয়েট করো দাঁড়াও। আচ্ছা, সো দেখো, সো কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে আছে যে সবাই ফর্মস, হ্যাঁ সোয়াদ বলো। ভাইয়া সিজিয়ামও কি মেটাল? হ্যাঁ, সিজিয়ামও মেটাল, লিকুইড মেটাল, সবাই মেটাল বাট লিকুইড। ওই সিজিয়াম হচ্ছে লিকুইড। আচ্ছা, আহ, এখানে সবাই ফর্মস বেস, মানে সবাই ফর্মস বেস রিয়াক্টিং উইথ ওয়াটার। গ্রুপ 1 এর সবাই ওয়াটারের সাথে রিয়াক্ট করলে বেস প্রডিউস করে। ওকে, দ্যাটস ওয়াই দে আর কল্ড অ্যালকালাই মেটালস বা ক্ষার ধাতু। যেমন এক্সাম্পল দেই, সোডিয়াম প্লাস ওয়াটার কি পাওয়া যাবে? 2NaOH প্লাস হাইড্রোজেন। ওকে, আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে যে এই সিজিয়াম আর রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড রুবিডিয়ামকে আমরা কখনোই এয়ারের সংস্পর্শে আসতে দিব না। মানে এরা অক্সিজেনের সাথে রিয়াক্ট করলে ফায়ার প্রডিউস করে, মানে খুব এক্সপ্লোশন হয়। সো আমরা এখানে অক্সিজেনের সাথে এগুলাকে কখনো রিয়াক্ট করাবো না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে সোডিয়াম যেটা দেখতেছি, এই সোডিয়ামকে প্রিজার্ভ করা হয় ইনসাইড কেরোসিন। সোডিয়াম ইজ প্রিজার্ভড ইনসাইড কেরোসিন। কেন? কারণ সোডিয়ামকে যদি তুমি তোমার পিওরলি প্রিজার্ভ করতে চাও, তাকে কেরোসিনের ভিতর রাখতে হয়। কারণ সোডিয়ামকে তুমি যদি এয়ারে রেখে দাও, তাহলে দেখা যায় যদি তাদেরকে এয়ারে রেখে দেওয়া হয়, তখন দেখা যায় যে তারা এরকম রিয়াক্ট করে। মানে এটার রিজন কি? রিজন হচ্ছে যে সোডিয়ামকে যদি আমি এয়ারে রাখি, তখন এই রিয়াকশনটা হয়, 2Na2O প্রডিউস হয়, মানে এয়ারের অক্সিজেনের সাথে সোডিয়াম এইটা প্রডিউস করে। অ্যান্ড দেন এইটা আবার এয়ারের ভিতরে তো কার্বন ডাইঅক্সাইড আছে, তাই না? সো এয়ারের কার্বন ডাইঅক্সাইডের সাথে আবার রিয়াক্ট করে এটা Na2CO3, মানে সোডিয়াম কার্বনেট প্রডিউস করে। সো আমার সোডিয়াম যেটাকে আমি পিওর রাখতে চেয়েছিলাম সেটা নষ্ট হয়ে গেল। সো এর জন্য সোডিয়ামকে এয়ারে রাখা যাবে না। ওকে, এটা হচ্ছে একটা রিজন। আচ্ছা, তাহলে পানির ভিতরে রাখলে কি হতো সেটা একটু আগেই দেখছি, যে সোডিয়ামকে যদি পানির ভিতরে রাখি, তাহলে সোডিয়াম এরকম দুইটা NaOH প্রডিউস করে, মানে বেস প্রডিউস করে, আর হাইড্রোজেন প্রডিউস করে। সো এর জন্য আমরা সোডিয়ামকে অবশ্যই পানির ভিতরেও প্রিজার্ভ করতে পারবো না, তাহলে ও বেইজে কনভার্ট হয়ে যাবে। সো এর জন্য সোডিয়ামকে কেরোসিনে রাখতে হয়। কেরোসিন খুবই একটা লেস রিয়াক্টিভ লিকুইড বা ইনার্ট লিকুইড বলতে পারো। এটা হচ্ছে একটা ইনার্ট লিকুইড, মানে একদম কোনো রিয়াকশন করে না। সো সোডিয়ামকে যেন কেরোসিনের ভিতরে ডুবাই রাখা হয়। ওকে, আচ্ছা, এবার এই এস ব্লক এলিমেন্টগুলার আর কি কি কেমিক্যাল প্রপার্টিজ আছে আমরা দেখি। গ্রুপ 1 এর পাশাপাশি কেমিক্যাল প্রপার্টি আছে এরকম, যে গ্রুপ 1 সবাই, এগুলো হচ্ছে সব গ্রুপ 1 কিছু কেমিক্যাল প্রপার্টিস। সো গ্রুপ 1 সবাই হাইড্রোজেনের সাথে যদি রিয়াক্ট করে, যেমন একটা এক্সাম্পল দেই, সোডিয়াম, তাহলে তারা মেটাল হাইড্রাইড ফর্ম করে। যেমন সোডিয়াম হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করে সোডিয়াম হাইড্রাইড প্রডিউস করবে, দুইটারই অক্সিডেশন নাম্বার +1 করে। সো এইভাবে সোডিয়াম হাইড্রাইড প্রডিউস করবে। অ্যান্ড এটাকে আমরা জেনারেলি লিখতে পারি 2M + H2 ফর্মস 2MH, সোডিয়াম হাইড্রাইড, এটা সলিড। ওকে, এখানে M হচ্ছে যে কোনো একটা গ্রুপ 1 মেটাল, যেমন লিথিয়াম। M হচ্ছে জেনারেল আর কি, মেটাল, M ফর মেটাল, লিথিয়াম, সোডিয়াম,
পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এটসেট্রা। দেন সেকেন্ড প্রপার্টি হচ্ছে যে আমরা এই গ্রুপ ওয়ানের যে কোনো একটাকে হাইড্রোজেনের পর এরপর ধরো সবচেয়ে কমন কোনটা, কার্বন, কার্বনের সাথে রিয়াক্ট করাইতে পারি। যেমন সোডিয়াম আর কার্বনের রিয়াকশনে কি হয় দেখো, সোডিয়াম প্লাস কার্বন, সো তারা কার্বাইড প্রডিউস করে। আমরা ওই যে তোমার যদি মনে থাকে কোয়ান্টিটেটিভে ক্যালসিয়াম কার্বাইড পড়ছিলাম, CaC2, ওরকম এইখানেও কার্বাইড প্রডিউস হয়। কার্বাইড প্রডিউস হয় এইভাবে, দুইটা Na2C2, সোডিয়াম কার্বাইড। ওকে, এখানে হিট দেওয়া লাগে। অ্যান্ড এটা জেনারেলটা হচ্ছে যে যে কোনো গ্রুপ ওয়ানের মেটাল কার্বনের সাথে রিয়াক্ট করলে M2C2 কার্বাইড প্রডিউস করে। অ্যান্ড এই কার্বাইডকে তুমি যদি পরবর্তীতে পানিতে দাও, এই কার্বাইডকে তুমি যদি পরে পানিতে দাও, তখন এটা ইথাইন গ্যাস, এরকম ইথাইন গ্যাস প্লাস হচ্ছে ওই ওই মেটালটার বেস ফর্ম করে। ওকে, সো এইটা হচ্ছে আরেকটা কেমিক্যাল প্রপার্টি। এখানে এম এর জায়গায় যে কোনো গ্রুপ ওয়ানের মেটাল বসবে। দেন 3 নাম্বার কেমিক্যাল প্রপার্টি হচ্ছে, এরপর ধরো আমরা হাইড্রোজেন দেখলাম, কার্বন দেখলাম, এবার আমরা ওয়াটারের সাথে দেখি। যেমন এটা তো একটু আগে দেখাইছি, সোডিয়াম দুইটা হাইড্রোজেন, দুইটা ওয়াটার রিয়াক্ট করে দুইটা সোডিয়াম হাইড্রক্সাইড অ্যান্ড H2 ফর্ম করে। ওকে, তো সিমিলারলি যে কোনো গ্রুপ ওয়ানের মেটাল সেটার রিয়াকশন দেখতে এরকম হবে। তারপর এরপর 4 নাম্বার হচ্ছে আমরা এবার হাইড্রোজেন, কার্বন, ওয়াটার, এরপর নাইট্রোজেন আর অক্সিজেনের সাথে দেখব। যেমন যে কোনো একটা গ্রুপ ওয়ান, যেমন সোডিয়াম দিয়ে চিন্তা করো, সোডিয়াম নাইট্রোজেনের সাথে রিয়াক্ট করে সোডিয়াম নাইট্রাইড ফর্ম করতে পারে। ওকে, অথবা আচ্ছা নাইট্রোজেনের সাথে রিয়াক্ট করে দেখো কীরকম কম্পাউন্ড বানানো যায়। আমরা একটু চিন্তা করি, এই নাইট্রোজেন হচ্ছে 3, অক্সিডেশন স্টেট মানে তার চার্জ হয় ইউজুয়ালি ভ্যালেন্স হচ্ছে 3, আর সোডিয়াম হচ্ছে 1, তাহলে সোডিয়াম থাকবে 3টা আর নাইট্রোজেন থাকবে 1টা। সো এরকম একটা কম্পাউন্ড আসার কথা। সো 3 না, এটা ব্যালেন্স করার জন্য এখানে 6 আর এখানে হচ্ছে 6, এটা একটাই, তাহলে এটা 2। ঠিক আছে, সো এরকম নাইট্রোজেনের সাথে রিয়াকশন করে। সো যে কোনো গ্রুপ ওয়ানের মেটাল এইভাবে নাইট্রোজেনের সাথে রিয়াক্ট করে। বলো। হ্যাঁ, 2 এর লাস্ট নাম্বারটা হচ্ছে যে কোনো একটা কার্বাইডকে পানির ভিতরে দিলে ইথাইন গ্যাস H2C2, এই যে এখানের H2 আর এখানে একটা C2 আর দুইটা MOH প্রডিউস করে। ওকে, তোমরা ওই যে যখন কোয়ান্টিটেটিভ পড়েছিলাম এরকম একটা রিয়াকশন দেখাইছিলাম, ক্যালসিয়াম কার্বাইড প্লাস ওয়াটার, ওইখান থেকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর হচ্ছে H2C2 প্রডিউস হতো। আচ্ছা, এখন এখানে 5 নাম্বার আরেকটা হচ্ছে নাইট্রোজেনের পর আমরা অক্সিজেনের সাথে দেখি। সোডিয়াম আর অক্সিজেনের মধ্যে রিয়াকশনে অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে 2, নাইট্রোজেন আর সোডিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 1, তাহলে নাইট্রোজেন থাকবে 2টা, অক্সিজেন থাকবে 1টা। ওকে, সো 2NaO2 এরকম। সো যে কোনো গ্রুপ ওয়ানের মেটাল প্লাস অক্সিজেন প্রডিউস করবে কি M2O। লাস্ট ওয়ান 6 হচ্ছে যে কোনো একটা, যেমন আমরা সোডিয়াম দিয়ে চিন্তা করবো, সবসময় সোডিয়াম দিয়ে চিন্তা করে দেন জেনারেলি লিখবা। সোডিয়ামের সাথে একটা হ্যালোজেন, সোডিয়ামের সাথে একটা কমন হ্যালোজেন কি হতে পারে, ক্লোরিন। এই রিয়াকশন আমরা সবাই জানি যে সোডিয়াম প্লাস হাফ ক্লোরিন গ্যাস, এটা হচ্ছে কি NaCl, রাইট। হাফ ক্লোরিন কেন লিখলাম? আচ্ছা, হাফ না লিখে ওই কারণ এগুলো হচ্ছে ওই ডায়াটমিক গ্যাস, মানে ওরা দুইটা ছাড়া হয় না। সো এখানে 2 দিয়ে আমরা এখানে 2 NaCl দিতে পারি। সো জেনারেলি এটাকে লেখা যায় যে কোনো একটা গ্রুপ ওয়ানের মেটাল প্লাস যে কোনো একটা হ্যালোজেন X দিয়ে এক্সপ্রেস করা হয়, তাদের রিয়াকশনে হচ্ছে একটা 2MX প্রডিউস হয়। ক্লিয়ার? সো এই হচ্ছে গ্রুপ ওয়ানের যা যা ছিল সেগুলো।
এবার আমরা গ্রুপ 2-তে যাই। আচ্ছা, গ্রুপ 2-তে তোমার কি কি এলিমেন্ট আছে? বিই, এমজি মানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। ওকে, কয়টা? 5টা। ওকে, আমরা এখানে পিরিয়ডিক টেবিলে দেখতে পারবো, সরি 5টা না 6টা, এখানে রেডিয়নটা আমি লিখিনি। ঠিক আছে, সো এই কয়টা আমরা এলিমেন্ট পাচ্ছি 6টা, এবং তাদের মনে রাখার ওয়ে হচ্ছে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। এই মোগলাই, সরিয়ে বাটিতে রাখো, বাটিতে রাখো। ওকে, সো এই কয়টা হচ্ছে এইভাবে মনে রাখবা। আর ওদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS2, এটা আমরা বুঝি। আর তাদেরকে হচ্ছে অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয়, অ্যালকালাইন বা মৃৎক্ষার ধাতু, অ্যালকালাইন আর্থ মেটাল, মৃৎক্ষার ধাতু। এবং তাদের সব ফিজিক্যাল প্রপার্টিসগুলা গ্রুপ 1-এর সাথে সেম, সো এইগুলো আমরা লিখবো না। ফিজিক্যাল প্রপার্টিস আর সেম অ্যাজ, physical properties are same as group 1। আচ্ছা, একটা জিনিস আমি ভুলে গেছি, গ্রুপ 1-এর এখানে লিখে রাখো, গ্রুপ 1-এর সবার ভ্যালেন্সি হচ্ছে 1, অক্সিডেশন স্টেট +1। +1টা এটা সবার জন্য না, দেখা যায় ওই যে হাইড্রোজেন যখন একটা মেটালের সাথে থাকে তখন হাইড্রোজেনের অক্সিডেশন -1, আর হাইড্রোজেন যখন একটা নন মেটালের সাথে থাকে তখন হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট +1। এটা আমরা যখন ওই যে অক্সিডেশন নাম্বার ডিটারমিনেশন পড়ছিলাম চ্যাপ্টার 3-তে, সেকেন্ড পেপারে, ওইখানে ছিল যে হাইড্রোজেনের 2টা অক্সিডেশন স্টেট পসিবল, বাকিদের সবার অক্সিডেশন হচ্ছে +1। এদেরকে অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয় কেন? কারণ এরাও সবাই অ্যালকালাই প্রডিউস করতে পারে বা বেস প্রডিউস করে, বাট এদেরকে হচ্ছে সয়েলের ইনগ্রেডিয়েন্ট হিসেবে পাওয়া যায়, এর জন্য এদেরকে আমরা অ্যালকালাইন আর্থ মেটাল বলি। ওকে, আচ্ছা, সো এই গ্রুপ 2-তে যারা আছে তাদের ফিজিক্যাল প্রপার্টিসের মধ্যে একটা খুব আমরা তো বলছি এগুলো সেম অ্যাজ গ্রুপ 1, বাট এখানে ওদের সলিউবিলিটি নিয়ে একটু ডিসকাস করতে হবে, যে কারা কারা সলিউবল, মানে কারা কারা কিসে কীরকম সলিউবল। সো ফিজিক্যাল প্রপার্টিস, এটা একটু লেখো। সো এখানে আমরা একটা এরকম টেবিল বানাবো, যে ফার্স্ট হচ্ছে বেরিলিয়াম, দেন ম্যাগনেসিয়াম, দেন ক্যালসিয়াম, দেন স্ট্রনসিয়াম, দেন BA। রেডন দরকার নেই, ওইটা খুব হাইলি রেডিও অ্যাক্টিভ, সো এটা বাদ। সো এগুলো ধরো সবাই হচ্ছে M মেটাল। ওকে, সো এই M মেটালগুলার মানে এই গ্রুপ 2-এর এইসব মেটালের যদি আমরা সালফেট সল্ট অ্যান্ড কার্বনেট সল্ট নিয়ে চিন্তা করি, যেমন ধরো ক্যালসিয়াম সালফেট অথবা ক্যালসিয়াম কার্বনেট, এখানে আমরা যত নিচের দিকে যাব, ওকে, এখানে যত নিচের দিকে যাব তত সলিউবিলিটি কমবে, মানে তত তারা কম গলবে। ওকে, ডিক্রিজ ইন সলিউবিলিটি, মানে এখানে যত আমরা নিচের দিকে যাব তত হাইড্রেশন এনথালপিটা কমে। এখন হাইড্রেশন এনথালপি কি এইটা পরে ডিসকাস করা হবে, এখন না, এটা জাস্ট তুমি একটু মাথায় রাখো। হাইড্রেশন এনথালপি নিচের দিকে ডিক্রিজ হয়, আর যত হাইড্রেশন এনথালপি ডিক্রিজ হয়, কারণ এগুলো বইয়ের লাস্টের দিকে আবার আছে, মানে এই চ্যাপ্টারের লাস্টের দিকে আছে, ওইখানে দেখবো। সো হাইড্রেশন এনথালপি যত ডিক্রিজ হয় তত সলিউবিলিটিও ডিক্রিজ হয়। সো এখানে নিচের দিকে হাইড্রেশন এনথালপি ডিক্রিজ হওয়ার জন্য এগুলোর নিচের দিকে সলিউবিলিটি কমে। যেমন আমাকে যদি MCQ-তে কোশ্চেন দেওয়া হয় ম্যাগনেসিয়াম কার্বনেট বেশি সলিউবল, ক্যালসিয়াম কার্বনেট বেশি সলিউবল পানিতে, সো তখন তুমি কি বলবা? যে ম্যাগনেসিয়াম কার্বনেটটা বেশি সলিউবল। দেখা যায় ক্যালসিয়াম সালফেট পানিতে গুলেই না, সো এইগুলোর রিজন হচ্ছে যে নিচের দিকে সলিউবিলিটি কমে আর উপরের দিকে সলিউবিলিটি বাড়ে। বাট যদি এইগুলোরই আমরা হাইড্রক্সাইড সল্ট নেই, MOH2, এই টাইপের সল্ট নেই, যেমন ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড এটসেট্রা, সো তখন নিচের দিকে ল্যাটিস এনথালপি ডিক্রিজ হয়, ল্যাটিস এনথালপি ডিক্রিজ হয়।
ওকে, আর এর জন্য নিচের দিকে নামলে সলিউবিলিটি ইনক্রিজ হয়। সো খুব পপুলার কিছু এমসিকিউ কোশ্চেন আসে এরকম যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের মধ্যে কে পানিতে বেশি গুলবে? অবশ্যই ক্যালসিয়াম হাইড্রক্সাইড। হ্যাঁ মাহির বলো। বলো। সর মেবি কোশ্চেন নেই। ভাই নিচের দিকে হ্যাঁ হ্যাঁ, নামলে না ওই যে এই যে সলিবিলিটি ডিক্রিজ হয়? না না, এখানে তো এটা হাইড্রেশন এনথালপি কমতেছে না, এখানে ল্যাটিস এনথালপি কমতেছে আর এখানে হাইড্রেশন এনথালপি বাড়তেছে। এখানে দুইটাই লিখে দিই তাহলে ক্লিয়ার হবে যে এখানে নিচের দিকে হাইড্রেশন এনথালপি ইনক্রিজ হয়, এর জন্য সলিউবিলিটি ইনক্রিজ হয়, এই দুইটা উল্টা। আর এখানে হাইড্রেশন এনথালপি ডিক্রিজ হয় আর ল্যাটিস এনথালপি ইনক্রিজ হয়। এবার ক্লিয়ার? হ্যাঁ বলো। ওই যে তুমি বললা না মানে ওই যে উপর থেকে নিচে নামলে ডিক্রিজ ইন সলিবিলিটি, তাইলে এটা দুইটার ক্ষেত্রে সেম থাকবে না? আহ, না না, এখানে দুইটা আলাদা আলাদা সল্টের জন্য দুই ধরনের ক্যারেক্টারিস্টিক্স। আর তুমি মেবি ওই যে আগেরটার কথা বলতেছো, গ্রুপ ওয়ানে যেটা লিখছিলাম ওইখানে হচ্ছে তোমার দাঁড়াও, গ্রুপ ওয়ানে কি ওইটা বলছিলাম? না না, এখানে দুইটা আলাদা আলাদা তো। এই টাইপের সল্টের জন্য ইয়া হচ্ছে এরকম, সিরিয়ালটা হচ্ছে এরকম, উপর থেকে নিচে গেলে সলিবিলিটি কমে। আর এই টাইপের এই যে MOH2 এটা সল্ট না, এটা হচ্ছে বেস, তাই না? তো এই বেসগুলো হচ্ছে পানিতে আবার বেশি গলে, যত নিচের দিকের বেস তত বেশি গলে। ক্লিয়ার এবার? জি ভাইয়া। যেমন ধরো এরকম এমসিকিউতে একটা কোশ্চেন দিল, ম্যাগনেসিয়াম সালফেট বেশি সলিউবল নাকি ক্যালসিয়াম সালফেট, কোনটা বেশি সলিউবল? আমি বলবো ম্যাগনেসিয়াম সালফেট। আর যদি বলে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড বেশি সলিউবল নাকি ক্যালসিয়াম হাইড্রক্সাইড, তখন আমি বলবো ক্যালসিয়াম হাইড্রক্সাইড। ক্লিয়ার? ওকে, সো এই হচ্ছে গ্রুপ 2 এর ফিজিক্যাল প্রপার্টিগুলো ইন শর্ট। এবার আমরা কেমিক্যালটা দেখি। সো গ্রুপ 2 এর কেমিক্যাল প্রপার্টিগুলো এক্স্যাক্টলি গ্রুপ 1 এর মতো। যেমন ধরো এখানে যে কোনো একটা মেটাল, মানে আমরা ফার্স্টে হাইড্রোজেনের সাথে রিয়াকশন দেখি, যেমন ওইখানে দেখছিলাম, যেমন ক্যালসিয়ামের সাথে যদি হাইড্রোজেন রিয়াক্ট করে তাহলে ক্যালসিয়াম হাইড্রাইড প্রডিউস হয়, এরকম ক্যালসিয়াম হাইড্রাইড। সো এটা জেনারেলি লিখলে যে কোনো একটা মেটাল ফ্রম গ্রুপ 2, ইট ক্যান বি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এটসেট্রা। তো যে কোনো একটা মেটাল প্লাস হাইড্রোজেন গ্যাস, এখানে অবশ্যই ইয়াগুলো লেখা উচিত তাহলে আরও ভালোভাবে বোঝা যায়। তাহলে এখান থেকে ওই মেটালের হাইড্রাইড প্রডিউস হয়। আগেরটার সাথে ডিফারেন্স দেখতেছো? ওইখানে কিন্তু এটা ছিল MH, জাস্ট MH ছিল, বাট এবার এটা MH2, ওই যে ভ্যালেন্সির ডিফারেন্সটার জন্য এটা হয়েছে। আচ্ছা, এই গ্রুপ 2 এর সবার ভ্যালেন্সি কেমন? গ্রুপ 2 এর সবার ভ্যালেন্সি হচ্ছে 2, আর অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার +2। আচ্ছা, সো হাইড্রোজেনের সাথে রিয়াকশন দেখলাম, দেন আমরা ওই যে হ্যালোজেনের সাথে দেখি। হ্যালোজেনের সাথে চিন্তা করো যে ক্যালসিয়ামের সাথে যদি ক্লোরিনের রিয়াকশন করাও, ক্যালসিয়াম সলিড ক্লোরিন গ্যাস, কি পাওয়া যায়? ক্যালসিয়াম ক্লোরাইড সলিড। ওকে, তাহলে জেনারেলি যে কোনো একটা মেটাল গ্রুপ 2 এর, সেটার সাথে যে কোনো একটা হ্যালোজেন গ্যাস আমরা কি পাবো? MX2S। বুঝতে পারছি? এখানে এক্স হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন ইটসেট্রা, মানে হ্যালোজেনগুলো। দেন 3 আমরা হাইড্রোজেন দেখলাম, হ্যালোজেন দেখলাম, দেন হচ্ছে অক্সিজেন। ক্যালসিয়ামের সাথে অক্সিজেনের রিয়াকশন কেমন হয়? ক্যালসিয়াম অক্সাইড প্রডিউস করে। সো এটাও দুইটা লাগে, এটাও দুইটা লাগে, দুইটা ক্যালসিয়াম অক্সাইড প্রডিউস হয়। সো রিয়াকশনটা এরকম, দুইটা মেটাল, দুইটা গ্রুপ 2 এর মেটাল প্লাস অক্সিজেন গ্যাস কি প্রডিউস করবে? 2MO। ওকে, দেন 4 হচ্ছে
যেমন ওই যে ক্যালসিয়াম কার্বাইডের কথা যেটা বললাম, মানে যেটা হচ্ছে ওই যে ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে তোমার যেটা দিয়ে আম পাকায়, ক্যালসিয়াম কার্বাইড দিয়ে আম পাকানো হয়। ক্যালসিয়াম সলিড প্লাস 2টা কার্বন সলিড, তারা মিলে ক্যালসিয়াম কার্বাইড প্রডিউস করে। এই ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে এই ক্যালসিয়াম কার্বাইড যেটা আছে, ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে ফল পাকায়। সো এটা একটা সলিড জিনিস। সো এটা কীভাবে ফল পাকায় সেটার এই একটা রিজন হচ্ছে যে এটাকে তুমি যদি পানিতে গোলাও, ক্যালসিয়াম কার্বাইডকে তুমি যদি পানিতে গোলাও, তাহলে তুমি এখান থেকে যেটা পাবা, এই C2 আর H2 মিলে ইথাইন গ্যাস প্রডিউস করে, আর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বেস প্রডিউস করে। এই ইথাইন গ্যাসটাই হচ্ছে, এটা একটা গ্যাস, এই ইথাইন গ্যাসটাই হচ্ছে বেসিক্যালি ফল পাকাইতে সাহায্য করে। মানে ক্যালসিয়াম কার্বাইড নিজে ডিরেক্টলি পাকায় না, ওইটা পানিতে দেওয়ার পর ইথাইন গ্যাস, ওই ইথাইন গ্যাস ফল যেমন আমের ভিতরে ঢুকে আমকে পাকায়। ওকে, আচ্ছা। সো এটা জেনারেলি লিখলে যে কোনো একটা গ্রুপ 2 এর মেটাল প্লাস 2টা কার্বন সলিড মিলে MC2 প্রডিউস করবে। দেন কার্বনের পর এবার আমরা দেখব যে নাইট্রোজেনের সাথে কীরকম রিয়াকশন দেয়। যেমন ক্যালসিয়াম অনেকক্ষণ দেখতেছি, ম্যাগনেসিয়াম দিয়ে দেখাই। ম্যাগনেসিয়াম প্লাস নাইট্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 3, দ্যাটস ওয়াই ম্যাগনেসিয়াম থাকবে 3টা, আর ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 2, নাইট্রোজেন থাকবে 2টা। সো রিয়াকশনটা হবে এরকম, ম্যাগনেসিয়াম নাইট্রাইট প্রডিউস করতেছে, ম্যাগনেসিয়াম নাইট্রাইট। সো এটা জেনারেলি লিখলে 3টা গ্রুপ 2 এর যে কোনো একটা মেটাল প্লাস নাইট্রোজেন গ্যাস প্রডিউস করে ওই মেটালের নাইট্রাইট নামক কম্পাউন্ড। ওকে, দেন এরপর হচ্ছে ওয়াটারের সাথে, আচ্ছা এই নাইট্রাইটগুলোকে পানিতে গোলাইলে কি হয়, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এই M3N2কে আমি যদি পানিতে গোলাই, সো পানিতে গোলাইলে অবশ্যই এই মেটালটা একটা বেস ফর্ম করতে চাবে, মানে MOH2, মানে ওর নর্মাল যে বেসটা আছে সেটাকে যদি আমি, সেটার বেস যেরকম দেখতে ওরকম একটা বেস ফর্ম করতে চাবে। সো এখানে যেহেতু 3টা আছে, এটা 3টা প্রডিউস করা উচিত। সো 3MOH2, আমাদের এক্সট্রা কি রয়ে গেল, এক্সট্রা রয়ে গেছে দেখো অক্সিজেন কিন্তু 2টা লাগতো, সরি অক্সিজেন আমাদের টোটাল কয়টা লাগতেছে এখানে, 3 2 6, এখানে আছে একটা, সো এখানে 6 দাও। সো 3MOH2 দিলাম, এক্সেস রয়ে গেল কি, এখানে দেখো 3 দুগুণী 6টা হাইড্রোজেন ইউজ হয়ে গেছে। সো 6 দুগুণী 12টা হাইড্রোজেন আগে ছিল, তার মানে এখনও 6টা হাইড্রোজেন ফাঁকা, আর এখানে 2টা নাইট্রোজেন ফাঁকা। 2টা নাইট্রোজেন 6টা হাইড্রোজেন মিলে 2টা NH3 ফর্ম করবে। ওকে, মানে সহজ কথা, নাইট্রাইটকে পানিতে গুলাইলে অ্যামোনিয়াম গ্যাস প্রডিউস হয়, এটা MCQতে আসে। ওকে, সো এরপর 6 নম্বর দেখো, 6 নম্বর হচ্ছে নর্মালি যে কোনো একটা গ্রুপ 2 এর কাউকে আমি যদি পানিতে গোলাই তাহলে কি পাবো, ওইটার বেস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস পাবো। সো যে কোনো গ্রুপ 2 এর মেটাল, তার সাথে 2টা পানি, কি পাওয়া যাবে, MOH2 প্লাস H2। ওকে, সো কার কোনো কোশ্চেন আছে আর রিলেটেড? আচ্ছা, সো একটু এক্সেপশনাল কয়েকটা ইনফরমেশন বলে দেই যেগুলো MCQর জন্য ইম্পর্ট্যান্ট। যে এখানে একটা এক্সেপশন হচ্ছে যে ম্যাগনেসিয়াম পানির সাথে রিয়াক্ট করে না, মানে এখানে যেমন ক্যালসিয়াম দিয়ে দেখাইছি না, এই রিয়াকশনটাই যদি পানির সাথে যদি ম্যাগনেসিয়াম দাও, এই রিয়াকশনটা হয় না। ওকে, তাহলে আমি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কেমনে প্রডিউস করব, তো সেটার হচ্ছে যে ম্যাগনেসিয়ামকে ফার্স্টে তুমি অক্সিজেনের সাথে রিয়াক্ট করাবা, সলিউশন হচ্ছে এটাকে তুমি ফার্স্টে অক্সিজেনের সাথে রিয়াক্ট করাও, দেন ওই ম্যাগনেসিয়াম অক্সাইডকে পানির ভিতরে গোলাও, ওইটা আবার পানির ভিতরে গলে। ওকে, সো এইভাবে তুমি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস করতে পারো ইনডাইরেক্টলি। সো এটা ডাজ নট রিয়াক্ট উইথ ওয়াটার, বাট যে কোনো ওয়াটার না, এটা ডাজ নট রিয়াক্ট উইথ কোল্ড ওয়াটার। নর্মালি আমরা তো ঠান্ডা পানি ইউজ করি, যদি তোমার কাছে গরম পানি থাকে তাহলে আবার এটা রিয়াক্ট করবে, মানে হিট দেওয়া লাগবে সোজা হিসাব।
বাট নর্মাল রুম টেম্পারেচারে আমরা ম্যাগনেসিয়ামকে ওয়াটারের সাথে রিয়্যাক্ট হইতে দেখব না। আর এছাড়া এগুলোকে অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয়, কারণ আর্থের যে সয়েল সেগুলোতে ক্যালসিয়াম পাওয়া যায়, ম্যাগনেসিয়াম পাওয়া যায়, এর জন্য এদেরকে অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয়। ওকে, সো এই পর্যন্তই কেমিস্ট্রি।